of sexual reproduction. আমাকে শোনা যাচ্ছে তো কি? জি স্যার শুনতে পাচ্ছি। শুনতে না পারলে রেসপন্স করব। জি স্যার অবশ্যই। এখানে এসে আমরা শেষ করছিলাম সেক্সুয়াল রিপ্রোডাকশনের সিগনিফিকেন্স। প্ল্যান্ট ব্রিডিং এ সেক্সুয়াল সিস্টেমটাকে কাজে লাগিয়ে কিন্তু ক্রপকে ইমপ্রুভ করা যায়, ডেভেলপ করা যায়, যেটা গত ক্লাসের লাস্টে আলাপ ছিল। যেমন সুগার কেন, পটাটো, তোমরা জানো যে সুগার কেন, পটাটো কিন্তু অ্যাসেক্সুয়ালি রিপ্রোডিউস করে। সুগার কেন কাটিংয়ের মাধ্যমে, পটাটো টিউবারের মাধ্যমে, বাট এদের সেক্সুয়াল অর্গানও আছে, তাদের মধ্যে ফুল হয়, ফল হয়, সবই হয়। দিস ইজ সুগার কেন ফ্লাওয়ার। এখন সুগার কেনের মধ্যে যদি ভেরিয়েশন তৈরি করতে হয়, আইদার এর মধ্যে পলিনেশন ঘটাতে হবে, নেক্সট জেনারেশনে ভেরিয়েশন তৈরি হবে, অথবা তার মধ্যে মিউটেশন ঘটাতে হবে জিনের। আদারওয়াইজ নতুন ভেরিয়েশন তৈরি হবে না। আর ভেরিয়েশন তৈরি না হলে তো ইমপ্রুভ করা যাবে না। দিস ইজ পটাটোর। এটার নাম কি জানো? পটাটো তো আমরা সবাই জানি যে টিউবারের মাধ্যমে সে কাল্টিভেশন হয়, রিপ্রোডাকশন করে। এগুলো হলো পটাটোর। ছবিতে যেগুলো দেখা যাচ্ছে এগুলোর নাম কি? অ্যাগ্রোনমিক নাম আছে এগুলো। দিস ইজ পটাটো ফ্লাওয়ার। নর্মালি তো পটাটোতে কিন্তু ফুল দেখা যায় না। আমরা কি মাঠে দেখি পটাটোর ফুল? পটাটোর ফুল মাঠে নর্মালি দেখা যায় না, পটাটোতে পলিনেশন হয় না নর্মালি। টিউবারের মাধ্যমে কাল্টিভেশন হয়, নেক্সট জেনারেশন কৃষকরা আবাদ করে। বাট স্যার আমরা স্লাইড দেখতে পাচ্ছি না। না দেখার কারণটা কি? আমি তো স্যার স্ক্রিন শেয়ারিং হয়নি মনে হচ্ছে। স্যার করেননি তো স্ক্রিন শেয়ার। বললাম শুধু স্ক্রিন শেয়ার করি নেই। এখন দেখা যাচ্ছে স্ক্রিন শেয়ারিং? জি স্যার দেখা যাচ্ছে। এই দেখা যাচ্ছে। ওকে, এখন ঠিক আছে। ক্লিয়ার? জি স্যার। তাহলে জি স্যার দেখা যাচ্ছে। আরেকবার একটু শুরু করি, যেখানে গত ক্লাসে শেষ করছিলাম। এই স্লাইডে এসে সেক্সুয়াল রিপ্রোডাকশনের সিগনিফিকেন্স, গুরুত্বটা কি। যে সমস্ত ক্রপ অ্যাসেক্সুয়ালি রিপ্রোডিউস করে, ওদেরও সেক্সুয়াল সাইকেলকে ইউজ করে তাদের মধ্যে ভেরিয়েশন তৈরি করা যায়। লাইক সুগার কেন। জি স্যার দেখতে পাচ্ছি এখন। এখন ক্লিয়ার? জি স্যার। সুগার কেনের ফুল দেখছো কেউ? জি স্যার এখন ক্লিয়ারলি দেখা যাচ্ছে। জি স্যার। অবশ্যই সম্ভব। যারা সুগার কেন নিয়ে কাজ করে, রিসার্চ করে, ওরা কিন্তু এই কাজগুলো করে। সুগার কেনের পলিনেশন ঘটানোর জন্য দুই পাশে, যেহেতু সুগার কেন লম্বা, এদের দুই পাশে মই তৈরি করা হয়। এদের যেন ক্রস পলিনেশন না হয়, তাদেরকে পলিথিন দিয়ে ঢেকে রাখা হয়। এই কাজগুলা ঈশ্বরদী সুগার কেন রিসার্চ ইনস্টিটিউটে করে। যদি কেউ ভিজিট করে থাকো, এগুলা দেখতে পাবা। নর্মালি তো মাঠে এগুলা সম্ভব না। পটাটো, আমরা জানি যে পটাটো অ্যাসেক্সুয়ালি রিপ্রোডিউস করে। নর্মালি তাদের মধ্যে ফুল হয় না, তাদের মধ্যে পলিনেশন হয় না, বাট তাদের মধ্যে ফুল ফোটানো যাবে, তাদের মধ্যে পলিনেশনও ঘটানো যাবে। এগুলা কি? ফলগুলোর নাম কি? টমেটো। এটা টমেটো? পটেটো। স্যার পটেটো।
আর রিডিং পড়তে হবে না, এগুলোকে বলা হয় বেরি। এটা পটাটোর ফল, ফুলের মধ্যে পলিনেশন করার পরে যেটা হয় এটাকে বেরি বলা হয়। এর মধ্যে সিড থাকে। নরমালি পটাটো কাল্টিভেশন হয়, পটাটোকে আলুকে কেটে লাগাই দিলে সেখান থেকে নতুন গাছ হয়, যেহেতু সে সেক্সুয়ালি রিপ্রোডিউস করে, ভেজিটেটিভ প্রপাগেশন করে। এটা হলো আর্টিফিশিয়ালি ফুল ফুটায় যখন পলিনেশন করানো হয় তখন এই ধরনের ফল হয়। এর মধ্যে থাকে বীজ, এবং এই বীজগুলোর নাম কি? দিস ইজ পটাটো সিড। জাস্ট লাইক টমেটোর সিডের মতো এগুলার একটা নাম আছে, কি নাম? অ্যাগ্রোনমিক নেম True potato seed. ট্রু পটাটো সিড, বা সংক্ষেপে টিপিএস বলা হয়, টিপিএস। ঠিক আছে। আর যেগুলা পটাটো কেটে মাটিতে লাগানো হয় ওগুলার নাম কি? পটাটো থেকে পটাটো, ওগুলার নাম হলো সিড পটাটো বলা হয়, সিড পটাটো। আর হলো টিপিএস বা ট্রু পটাটো সিড। দেখতে অনেকটা টমেটোর মতো মনে হচ্ছে বেরিগুলাকে, এর ভিতরে থাকে অসংখ্য সিড, টমেটোর সিডের মতো। এই সিড গুলা তো তৈরি করতে গেলে তার মধ্যে ফ্লাওয়ারিং হতে হবে, পলিনেশন করাতে হবে। এই কাজগুলো একমাত্র বাংলাদেশের কোথায় হয় জানো তো? দেবীগঞ্জে স্যার। দেবীগঞ্জে দেবীগঞ্জে। পটাটো রিসার্চ সেন্টারে হয়। আর কোথাও হয় জানা মতে? বাড়ি। ওইটা তো বাড়ির প্রতিষ্ঠান দেবীগঞ্জে, ওইটাই বিআরআই প্রতিষ্ঠান, ওখানে পটাটো নিয়ে গবেষণা হয়। আর ব্রাক কিছু করে, ব্রাক টিপিএস তৈরি করে বেসরকারি ভাবে, যে কিছু হয়। ঠিক আছে, চলে যাচ্ছি আমরা নেক্সট স্লাইডে। এখানে অল্প কিছু আমি এক্সাম্পল দিয়ে দিলাম। সেলফ পলিনেটেড ক্রপস, ক্রস পলিনেটেড এন্ড ওপেন ক্রস পলিনেটেড ক্রপস। তোমরা অ্যাটলিস্ট 10টা করে 3টা গ্রুপের ক্রপের নাম মনে রাখতে হবে, আইদার থিওরি এন্ড ভাইবার জন্য। সেলফ পলিনেশন কোনগুলা? যেগুলো একই ফুলের মধ্যে মেল ফিমেল ফার্টিলাইজেশন করে, পলিনেশন ফার্টিলাইজেশন হয়। ক্রস পলিনেশন, এক গাছের ফুলের সাথে আরেক গাছের ফুলের। আর ওপেন ক্রস পলিনেটেড ক্রপস, যেগুলা সেলফিংও করে ক্রসিংও করে, দুইটাই করতে পারে। ওই ধরনের ক্রপ গুলো হলো ওপেন ক্রস পলিনেটেড ক্রপস। জাস্ট ফর এক্সাম্পল জানার জন্য দিলাম, এগুলো মনে রাখতে হবে। ঠিক আছে, এখন আরেকটা টপিক, আমি ছোট্ট একটা টপিক শুরু করতেছি, ডিটারমিনেশন অফ মোড অফ পলিনেশন ইন স্পেসিস। কোন একটা ক্রপ স্পেসিসের সেই কি সেলফ পলিনেশন করে না ক্রস পলিনেশন করে, সেটা কিভাবে ডিটারমাইন করা যায়? মনে করো তোমাকে একটা আননোন স্পেসিস, আননোন ক্রপের স্পেসিস দেওয়া হলো। এখন তুমি যা পড়লা মোড অফ রিপ্রোডাকশন, পলিনেশন, যেটুকু তোমার আইডিয়া হলো, এর থেকে তোমাকে ডিটারমাইন করতে হবে সেই কি ধরনের ক্রপ, কি পলিনেশন করে, সেলফিং করে না ক্রসিং করে। 1 নাম্বার মেথডস হলো এক্সামিনেশন অফ ফ্লাওয়ার্স। ফ্লাওয়ারকে এক্সামিন করে, যেহেতু প্ল্যান্টের রিপ্রোডাক্টিভ অর্গান হলো ফ্লাওয়ার, ফ্লাওয়ারকে এক্সামিন করে প্রাথমিক একটা ধারণা পাওয়া যায় সে কি সেলফিং করবে না ক্রসিং করবে। Mechanism like dioicy, monoicy, protogyny, protandry and clistogamy are easily detected. এগুলো ফুলকে পরীক্ষা করলে বোঝা যায় যে একটা ফুল যদি ইউনিসেক্সুয়াল হয়, অর্থাৎ একটা সেক্স থাকে, আইদার মেল অথবা ফিমেল, তাহলে সে ক্রস পলিনেশন যেতে বাধ্য, তার উপায় নেই সেলফিং করার। যদি বাইসেক্সুয়াল ফ্লাওয়ার হয় তাহলে প্রাথমিকভাবে একটা ধারণা পাওয়া যায় যে সে সেলফিং করতে পারে। সব বাইসেক্সুয়াল ফ্লাওয়ার যে সেলফ পলিনেশন করবে নট দ্যাট, বাট করার সম্ভাবনা থাকে। কি বলতেছিল কে? কিসের সমস্যা? প্রথম তোমরা মিউট করে রাখো। ফোন দেবো না, ডিস্টার্ব করি না, সবার মাথা মধ্যে একটু ঘুরিতে ফোনটা
স্যার ডায়োসি মানে কি ডায়োসিয়াস প্ল্যান্টের যে ফ্লাওয়ার গুলো ওইগুলা? স্যারই তো মিউট হয়ে গেছে। আমাকে কি হোস্ট মিউট করে ফেললো নাকি? এখন কি শোনা যায় আমাকে? হ্যাঁ, আচ্ছা, শোনা যাচ্ছে। আমারটা মিউট করলো কে? হোস্ট নিশ্চয়। জি স্যার। তোরে আমাকে মিউট করলে বলিও আমাকে। স্যার মিউট করিনি স্যার, এটা আপনি সবার সাথে মিউট হয়ে গেছেন আর কি। ও তুমি সবাইকে মিউট করে দিছো। ওকে, আসো। যেমন এই ধরনের দুইটা ফুল দেখা যাচ্ছে, দেখো মেল ফিমেল ফ্লাওয়ার ইজিলি বোঝা যাচ্ছে। কিউকারবিটাসিয়াস ক্রপ যেগুলা। কিউকারবিটস কি ধরনের ক্রপ? মনোসিয়াস না ডায়োসিয়াস? কিউকারবিটস ডায়োসিয়াস। মনোসিয়াস। আরেকবার চিন্তা করে বলো। মনোসিয়াস ক্রপ। একই গাছের মধ্যে মেল ফিমেল ফ্লাওয়ার একই গাছের মধ্যে। হ্যাঁ, মেল পার্ট ফিমেল পার্ট আলাদা আলাদা ফুলে থাকে, বাট উইদিন সেম ফ্লাওয়ার। এই ধরনের ফ্রুটস যেখানে থাকবে একটা ছোট্ট আকারের ফল ফিমেল ফ্লাওয়ার, আর এটা হলো মেল ফ্লাওয়ার। তাহলে এটা এই ফুল যদি এক্সামিন করা যায়, তোমাকে একটা স্পেসিস দেওয়া হলো, তুমি প্রাথমিকভাবে বলে দিতে পারবা এই ধরনের যদি থাকে সে ক্রস পলিনেশন করবে। ঠিক আছে? দিস ইজ বাইসেক্সুয়াল ফ্লাওয়ার। মেল ফিমেল পার্টস দুইটাই আছে। যদি ফ্লাওয়ার এই ধরনের হয় তাহলে প্রাথমিকভাবে বলা যায় যে সে সেলফ পলিনেশন করতেও পারে, যেহেতু তার মধ্যে বোথ সেক্স আছে, মেল ফিমেল পার্টস দুইটাই আছে। মেল ফিমেল পার্ট দুইটা থাকলে বাইসেক্সুয়াল ফ্লাওয়ার হবে, আর বাইসেক্সুয়াল ফ্লাওয়ার হলেই যে সেলফিং করবে নট দ্যাট, বাট সেলফিং করতে পারে, সম্ভাবনা থাকে। তাহলে নেক্সট ধাপে যেতে হবে। পরবর্তী ধাপ কি? প্ল্যান্টকে আইসোলেশনে রেখে গ্রো করতে হবে। আইসোলেটিং সিঙ্গেল প্ল্যান্টস এন্ড রেকর্ডিং সিড সেট আন্ডার আইসোলেশন। ঠিক আছে? বাইসেক্সুয়াল ফ্লাওয়ার হলে তাকে আইসোলেশনে রাখতে হবে, সেই যেন ফ্লাওয়ারিং কন্ডিশনে অন্য প্ল্যান্ট থেকে অন্য কোথাও থেকে যেন পলেন গ্রেন রিসিভ করতে না পারে, তাকে আইসোলেশনে রাখতে হবে। যদি আইসোলেশন কন্ডিশনে সে সিড সেট করতে ব্যর্থ হয়, ফেলিউর হয়, তাহলে বুঝতে হবে সে ক্রস পলিনেটেড স্পেসিস, সে ন্যাচারালি ক্রস পলিনেশন করে, সেলফিং করতে পারে নাই বাইসেক্সুয়াল ফ্লাওয়ার হওয়া সত্ত্বেও। যদি সে সিড সেট করতে পারে আইসোলেশনে থেকে, বাইসেক্সুয়াল ফ্লাওয়ারের মধ্যে সিড সেট হয়, তাহলে সে সেলফ পলিনেটেড স্পেসিস। বোঝা গেছে? আইসোলেশনে থেকে তাকে পরীক্ষা করতে হবে। 3 নম্বর ধাপ হলো ইফেক্ট অফ সেলফিং। একটা প্ল্যান্টকে যদি আইসোলেশনে রাখা হয়, ক্রস পলিনেটেড ক্রপ, সেই পলেন গ্রেন রিসিভ করতে পারে না কোথাও থেকে, তখন সে বাধ্য হয়ে অনেক সময় সেলফিং করে, যেহেতু তার ফ্লাওয়ারের মধ্যে দুইটা সেক্স আছে, মেল ফিমেল দুইটা অর্গান আছে। তখন এই ক্ষেত্রে দেখতে হবে তার মধ্যে যে সিড সেট হয় সেই সিড গুলা নর্মালি থাকে নাকি ইনব্রিডিং ডিপ্রেশন হয় তার মধ্যে। যদি ইনব্রিডিং ডিপ্রেশন না হয় তাহলে বুঝতে হবে যে সে সেলফ পলিনেটেড স্পেসিস, আর যদি ইনব্রিডিং ডিপ্রেশন হয় তাহলে ক্রস পলিনেটেড স্পেসিস। সে বাধ্য হইয়া সেলফিং করছে, তার উপায় ছিল না। তোমাদেরকে ইনব্রিডিং ডিপ্রেশন এখনো পড়ানো হয়নি মনে হয়। ঠিক আছে? বুঝতে অসুবিধা হচ্ছে? চেঞ্জ করব? করেন স্যার। মেইজ হলো ক্রস পলিনেটেড স্পেসিস, তাকে জোর করে সেলফিং করা যায় আইসোলেশনে রেখে। সেলফিং মানেই হলো একই গাছের মধ্যে যদি ঘটনাটা ঘটানো হয়,
যদিও তার মেল ফিমেল ফ্লাওয়ার আলাদা, তাহলে কি হবে? কয়েক জেনারেশন পরে গাছগুলা এসে এই অবস্থা হয়ে যাবে। যেই পরিমাণ ভিগোরাস ছিল আর্লি কন্ডিশনে, 6 জেনারেশন 7 জেনারেশন পার হলে গাছগুলা খুব খাটো হবে, দুর্বল হবে। এটাই হলো ইনব্রিডিং ডিপ্রেশন, তার ভিগোরাস লস হবে। ধরে নেওয়া হয় যে 7 জেনারেশন পর্যন্ত যদি কোনো নিজের ক্ষেত্রে করতেই থাকি, সেলফিং করতেই থাকি, 1 জেনারেশন 2 জেনারেশন অর্থাৎ 7 বছর যাবত, 7 সিজন, তাহলে 7 সিজন পরে তার মধ্যে সব ক্যারেক্টার ডিপ্রেশন হয়ে যাবে, গাছ খাটো হবে, দুর্বল হবে, কবগুলা ছোট হয়ে যাবে। তার কারণ হচ্ছে হোমোজাইগাস হয়ে যাচ্ছে, কিন্তু মেজ ন্যাচারালি হোমোজাইগাস কন্ডিশনে থাকতে পছন্দ করে না, কিন্তু তার মধ্যে সেলফিং করানো যায় যেহেতু তার মধ্যে মেল ফিমেল ফ্লাওয়ার দুইটাই আছে। এটাই হলো ইনব্রিডিং ডিপ্রেশন। এই যে দেখো এখানে মেজের 3টা কব দেখানো আছে, পাশে মেজের 3 সারি গাছও দেখানো আছে। যে গাছগুলা খাটো এগুলা হলো হোমোজাইগাস লাইন। ইনব্রিডিং করে করে অথবা সেলফিং করে করে এদেরকে হোমোজাইগাস করানো হয়েছে, যার কারণে গাছগুলা খাটো হয়ে গেছে, কবগুলা হলো ছোট। এই ধরনের 2টা ইনব্রিড লাইনের মধ্যে ক্রস করলে যেটা হয়, আবার F1 জেনারেশন হাইব্রিড তৈরি হয়ে যায়, এবং তখন কি হয়? হাইব্রিড ভিগর চলে আসে, কবগুলা তখন বড় বড় সাইজ হয়। যার কারণে বাজারে দেখবা যে আমাদের কৃষকরা যেগুলো আবাদ করে সবগুলোই হলো কিন্তু মেইজের হাইব্রিড ভ্যারাইটি। মেইজ ন্যাচারালি ক্রস পলিনেটেড ক্রপস, ক্রস পলিনেটেড ভ্যারাইটি কিন্তু কৃষকরা আবাদ করে না, ক্রস পলিনেটেড ভ্যারাইটি চলে না আমাদের দেশে। কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকেও এই মেইজের এগুলোকে ওপি ভ্যারাইটি বলা হয়, ওপেন পলিনেটেড ভ্যারাইটি রিলিজ করা হয়েছিল, বাট এগুলা কৃষকের মাঠে যায় নাই, কৃষকগুলা পছন্দ করে নাই, এগুলো আবাদও হয় না। যার কারণে ওরাও কিন্তু হাইব্রিড ভ্যারাইটি চেষ্টা করতেছে বা করছেও 1-2টা ভ্যারাইটি। আর বাজারে তো বিদেশি হাইব্রিড সিডের সয়লাভ, বিশেষ করে ইন্ডিয়া, চায়না, থাইল্যান্ড, এই সমস্ত দেশের হাইব্রিড সিড মেইজের ক্ষেত্রে। দিস ইজ ইনব্রিডিং ডিপ্রেশন। এনি কোশ্চেন কারো? এখন আমরা আসি রিলেভেন্স অফ মোড অফ রিপ্রোডাকশন পলিনেশন টু প্ল্যান্ট ব্রিডিং। এই প্ল্যান্ট ব্রিডিং এর সাথে রিপ্রোডাকশন পলিনেশনের সম্পর্কটা কি, কেন এটা রিলেশন? প্ল্যান্ট ব্রিডিং এর ক্ষেত্রে এগুলো জানতে হবে, ইম্পর্টেন্ট জিনিস। 3টা বড় দাগে 3টা পয়েন্ট এখানে দিয়ে দিলাম। নাম্বার 1 হলো জেনেটিক কনস্টিটিউশন অফ স্পিসিস, the case in pollination control or stability of a variety after release. কোন একটা ক্রপ স্পিসিসের জেনেটিক কনস্টিটিউশন কি হবে সেটা নির্ভর করে ক্রপ স্পিসিসটা কি ধরনের রিপ্রোডাকশন পলিনেশন সিস্টেম ফলো করে। Cross-pollinated species are highly heterozygous, genetically heterozygous condition থাকে and generally show loss in vigor on inbreeding. যদি তাদের মধ্যে সেলফিং করানো হয়, যেটাকে ইনব্রিডিং বলে। ইনব্রিডিং মানে একই গাছের ফুলের সাথে মেল ফিমেল ফ্লাওয়ারের মধ্যে পলিনেশন ঘটানো, মেয়েদের ক্ষেত্রে যেটা বললাম, তখন তার লস হয়ে যায়, তার মধ্যে ইনব্রিডিং ডিপ্রেশন আছে, তার ভিগর লস হয়, যেটা সেলফ পলিনেটেড ক্রপস এর ক্ষেত্রে দেখা যায় না। The self-pollinated species on the other hand consist of homozygous individuals. তারা ন্যাচারালি হোমোজাইগাস কন্ডিশনে আছে এবং সে সেলফিং করে, তার মধ্যে কোনো ইনব্রিডিং ডিপ্রেশন হয় না। যদি ইনব্রিডিং ডিপ্রেশন হতো তাহলে রাইস, হুইট এই ধরনের ক্রপ তো সাস্টেইন করতো না। রাইস সেলফ পলিনেটেড ক্রপস, হুইট সেলফ পলিনেটেড ক্রপস, একটা ভ্যারাইটি রিলিজ করার পরে দেখা যাচ্ছে যে দীর্ঘদিন সেটা কৃষকরা আবাদ করতেছে।
Self-pollinators do not show inbreeding depression. Self-pollinated crops গুলা inbreeding depression show করে না. The asexually reproducing crops are similar to the cross-pollinated species. যে সমস্ত crop asexually reproduce করে বেশিরভাগ তারা cross-pollinated crops, যার কারণে তারা তাদের জেনেটিক পিউরিটি একমাত্র ধরে রাখতে পারে যখন তাদের ভেজিটেটিভ রিপ্রোডাকশনে যায়। এবং তোমরা খেয়াল করবা এই সমস্ত ক্রপ অ্যাসেক্সুয়াল ওয়েতে রিপ্রোডিউস করে, যেমন পটাটো, সুগার কেন, তারপরে জিঞ্জার, টারমারিক, এই ধরনের ক্রপ গুলা এবং অনেক ফ্রুটস তারা ভেজিটেটিভ প্রপাগেশনে করলেই এদের সুবিধা, এদের পিউরিটি রক্ষা পায়। আদারওয়াইজ সিড থেকে যদি করা যায়, যেমন ম্যাঙ্গো, লিচি, জ্যাকফ্রুট, এগুলো যদি সিড থেকে করা হয় তাহলে তার পিউরিটি রক্ষা হবে না। তারা অ্যাসেক্সুয়াল ওয়েতে রিপ্রোডিউস করে ভেজিটেটিভ ওয়েতে, কাটিং, গ্রাফটিং, লেয়ারিং এর মাধ্যমে, যার কারণে দেখবে যে এই সমস্ত ফ্রুটস এর ভ্যারাইটি গুলা যুগ যুগ ধরে আবাদ হচ্ছে, কোনো সমস্যা নাই। যেমন লিচির ভ্যারাইটি বোম্বে, মাদ্রাজি, বেদানা, চাইনা 3, নাম করা ভ্যারাইটি গুলা, এগুলা সবসময় কি বাজারে কলম কিনতে পাওয়া যায়, এবং যারা বাগান করে ওরা কলম দিয়েই করে, এবং এদের কোনো টেস্টেরই কোনো পরিবর্তন হবে না। ঠিক আছে? Primarily because of effects of inbreeding, the breeding approach and the varieties developed are different for 3 different groups of crops. এই বিভিন্ন ধরনের সেলফ পলিনেশন, ক্রস পলিনেশন যারা করে, এই ধরনের গ্রুপের ক্রপ গুলার জন্য ব্রিডিং মেথডস বা ব্রিডিং অ্যাপ্রোচ গুলাও কিন্তু ভিন্ন ভিন্ন। একই মেথড সব ক্রপের ক্ষেত্রে ঘটবে না, যার কারণে এগুলা জানা ইম্পর্টেন্ট। নেক্সট পয়েন্ট হলো ফ্যাসিলিটি ইন কন্ট্রোলড পলিনেশন। ক্রপকে ইমপ্রুভ করতে গেলে প্ল্যান্ট breeding methods invariably depend upon some system of controlled mating. ব্রিডার তার নিজস্ব পছন্দ মতো কিছু তাকে পলিনেশন করতে হয়, ম্যাটিং করতে হয়। In most of the breeding schemes, selected plants or strains have to be crossed. Cross করতে হয়। The case or the difficulty in making these crosses and the precautions necessary to ensure or prevent selfing largely depend upon the floral structure and the mode of pollination of the species. যেহেতু ব্রিডারকে তার কিছু কন্ট্রোল ম্যাটিং করতে হয় ব্রিডিং পারপাজে, তো মোড অফ পলিনেশন, মোড অফ রিপ্রোডাকশন যদি ক্রপের, যে ক্রপ নিয়ে কাজ করে ব্রিডার, এগুলো যদি জানা থাকে তাহলে তার কাজ করতে সুবিধা হয়। কি ধরনের প্রিকশনারি মেজার তাকে নিতে হবে আগেই সে এগুলা সব ঠিকঠাক করে রাখে, যার কারণে ইমপ্রুভের সুবিধা হয়। নেক্সট পয়েন্ট হলো স্টেবিলিটি অফ এ ভ্যারাইটি। একটা ক্রপ স্পেসিস রিলিজ হওয়ার পরে, একটা ক্রপ ভ্যারাইটি রিলিজ হওয়ার পরে সে কতদিন স্টেবল থাকবে, কৃষক কতদিন আবাদ করতে পারবে, এটা মোস্টলি ডিপেন্ড করে সে কি ধরনের রিপ্রোডাকশন পলিনেশন সিস্টেম ফলো করে ক্রপের ভ্যারাইটি। যেমন সেলফ পলিনেটেড ক্রপস যেগুলো আছে তারা হোমোজাইগাস এন্ড ন্যাচারাল ক্রস পলিনেশন এদের মধ্যে সাধারণত হয় না, বা হলেও খুব নেগলিজিবল, অল্প পরিমাণে হয়। তারা সেলফিং করে। রাইসের ভ্যারাইটি, হুইস্টের ভ্যারাইটি গুলা, দে আর ফেয়ারলি স্টেবল ইন দেয়ার জেনেটিক কনস্টিটিউশন, সাধারণত চেঞ্জ হয় না, এবং কৃষক তার মাঠে আবাদ করতে পারে বছরের পর বছর যদি সে একটু সাবধানতা অবলম্বন করে। সিড যখন রাখবে তখন মাঠ থেকে তাকে কিছু প্রিকশনারি মেজার নিতে হয়, যেখান থেকে সিড রাখবে। অফ টাইপস বা মেকানিক্যাল মিক্সচার যেগুলো হয় এগুলা সে রগিং করে ফেলে দিতে হয়, এবং কৃষক সেগুলো বুঝে, সেগুলো জানে। Similarly, in the case of asexually reproducing species, asexually reproducing যে সমস্ত ক্রপ আছে ওটাও একইভাবে মেনটেন করা যায় দীর্ঘদিন।
But in cross-pollinated species, sufficient precaution has to be taken to avoid contamination of synthetic, composite, and open pollinated varieties by foreign pollen. Asexually reproducing species যেগুলো আছে, ভ্যারাইটি গুলো আছে বিভিন্ন ক্রপের, এগুলার ভ্যারাইটি মেনটেন করা খুব ডিফিকাল্ট। ঠিক আছে, এই তিনটা পয়েন্টে একটু দৃষ্টিপাত করলাম বা একটু ডিসকাস করলাম সংক্ষেপে। কেন প্ল্যান্ট ব্রিডাররা মোড অফ রিপ্রোডাকশন, পলিনেশন এগুলা জানতে হবে। ওকে, চলে যাচ্ছি আমরা নেক্সট স্লাইডে। আরেকটা একটু মেকানিজম অফ পলিনেশন কন্ট্রোল ইন ক্রপ প্ল্যান্টস। যেগুলো আমরা এতক্ষণ পড়লাম, সেলফ পলিনেশনের মেকানিজম, ক্রস পলিনেশনের মেকানিজম। কখন একটা ফ্লাওয়ার একটা স্পেসিস সেলফ পলিনেশন করে, কখন একটা স্পেসিস ক্রস পলিনেশন করে, অনেকগুলা মেকানিজম আছে। কিছু ন্যাচারাল মেকানিজম পলিনেশন কন্ট্রোলের ক্ষেত্রে, যেটা আমি মেকানিজম ইন ক্রস পলিনেশন আর কন্ডিশন ইন ক্রস পলিনেশনে বলছিলাম, যে ওই দুইটা পয়েন্ট পরবর্তীতে আমরা ডিটেলস একটু ডিসকাস করব। অনেকগুলা ন্যাচারাল মেকানিজমের মধ্যে একটা হলো সেলফ ইনকম্প্যাটিবিলিটি আর একটা হলো মেল স্টেরিলিটি। দুটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। তাদের প্ল্যান্ট ব্রিডিং এর ক্ষেত্রে তাদের গুরুত্ব অনেক বেশি। এই জন্য এই দুইটা মেকানিজম সম্পর্কে একটু ডিটেলস আলাপ করব। সেটা হলো সেলফ ইনকম্প্যাটিবিলিটি আর একটা হলো মেল স্টেরিলিটি। খেয়াল আছে কিনা সেলফ ইনকম্প্যাটিবিলিটি কোনটা? সেলফ ইনকম্প্যাটিবিলিটি, বাইসেক্সুয়াল ফ্লাওয়ার, মেল ফিমেল গ্যামেট একই সময়, মেল ফিমেল অর্গান একই সময় ম্যাচিউর হচ্ছে, কোনো সমস্যা নেই। বাট তারা একই ফুলের মধ্যে পলিনেশন হবে না। একই ফুলের পোলেন গ্রেন সেম ফ্লাওয়ারের স্টিগমার উপরে জার্মিনেট করতে পারবে না, বা একটা আরেকটাকে রিসিভ করবে না। এটাই হলো সেলফ ইনকম্প্যাটিবিলিটি। তাদের মধ্যে কম্প্যাটিবিলিটি নাই, তাদের মধ্যে হারমোনি নাই বিভিন্ন কারণে। Pollen grains fail to germinate on the stigma of the same flower that produced them. একই ফুলের এন্থার থেকে পোলেন গ্রেন গুলা স্টিগমার উপর জার্মিনেট করতে পারে না। যদি কখনো কখনো ইফ সাম পোলেন গ্রেনস ডু জার্মিনেট, যদি কখনো করেও, পোলেন টিউব যেটা আছে, পোলেন টিউবস ফেল টু এন্টার দ্য স্টিগমা। পোলেন টিউবটা স্টিগমা ভেদ করে ভিতরে আসতে পারবে না। এরপরে বলা আছে যদি কখনো কোনো কোনো স্পিসিসে স্টিগমা ভেদ করে পোলেন টিউব যাত্রা করে ভিতরের দিকে এন্টার, দ্য পোলেন টিউবস এন্টার দ্য স্টাইল, বাট এটা এত স্লো হয়, যে এত আস্তে হয়, সাকসেসফুল ফার্টিলাইজেশন ঘটার আগে ফুলটা কি হয়ে যায়, ড্রপ হয়ে যায়, ফুলটা ঝরে পড়ে। ওই পর্যন্ত তার আর ধৈর্য থাকে না। ক্লিয়ার, বুঝা গেছে? তাহলে সেলফ ইনকম্প্যাটিবিলিটিটা কি? পোলেন গ্রেইনস fail to germinate on the stigma of the flower that produce them. If some pollen grains do germinate, কখনো কখনো কোনো কোনো স্পেসিসে জার্মিনেট করতে পারে, বাট পোলেন টিউবস ফেল টু এন্টার দ্য স্টিগমা। আবার কখনো যদি পোলেন টিউব স্টাইল ভেদ করে ভিতরের দিকে যায়, সেই যাত্রাটা এত স্লো হয়, তার আগেই ফুলটা ড্রপ হয়ে যায়, ঝরে যায়, যার কারণে সাকসেসফুল ফার্টিলাইজেশন হয় না। এটাই হলো সেলফ ইনকম্প্যাটিবিলিটি। এখন এই ঘটনাগুলো কেন ঘটে? যদি ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ার হতো তাহলে আর সেলফ ইনকম্প্যাটিবিলিটির প্রশ্ন তো আসতো না। বাইসেক্সুয়াল ফ্লাওয়ারের ক্ষেত্রে এই ঘটনাটা ঘটে, যার কারণে সে
বাইসেক্সুয়াল ফ্লাওয়ার হওয়া সত্ত্বেও, একই সময় ম্যাচিউর হওয়া সত্ত্বেও সে কি করতে পারে না? সেলফিং করতে পারে না। কজেস অফ সেলফ ইনকম্প্যাটিবিলিটি, যে কারণে সেলফ ইনকম্প্যাটিবিলিটি হয়। সেলফ ইনকম্প্যাটিবল পোলেন গ্রেইনস মে ফেল টু, যেটা কারণগুলো আমি বললাম ডেফিনেশনে, আবারও এখানে পয়েন্ট আকারেও দিয়ে দিছি। জার্মিনেট করতে পারে না স্টিগমেটিক সারফেসের উপরে, জার্মিনেট করলেও পেনিট্রেট করতে পারে না, স্টাই পেনিট্রেট করে যে সে টিউবটা ঢুকাবে ভিতরে সেটা পারে না। সাম পোলেন গ্রেইনস মে প্রডিউস পোলেন টিউব which enter through stigmatic surface, but its growth will be too slow. By the time pollen tube enters the ovule, the flower will drop. ফুলটা ঝরে পড়ে যায়। Sometimes fertilization is effected, but embryo degenerates very early. যদি খুব অল্প কিছু ক্ষেত্রেই ফার্টিলাইজেশন সাকসেসফুল হয়, এমব্রায়ো অ্যাবর্শন হয়ে যায়। আর ওইটাই যদি অ্যাবর্শন হয়ে গেল তাহলে তার লাভ হলো না ফার্টিলাইজেশন হয়ে। এগুলাই হলো সেলফ ইনকম্প্যাটিবিলিটি, অর্থাৎ তারা একজন আরেকজনকে রিসিভ করতে পারতেছে না একই ফুলের মধ্যে মেল ফিমেল অর্গান, ডিউ টু সাম জেনোটাইপিক কারণে, সাম জিনের উপস্থিতির কারণে। ঠিক আছে, ক্লাসিফিকেশন অফ সেলফ ইনকম্প্যাটিবিলিটি। একটা হলো হোমোমরফিক সিস্টেম, আর একটা হলো হেটারোমরফিক সিস্টেম। দুই ভাগে ভাগ করা যায় বড় দাগে। হোমোমরফিক সিস্টেমকে দুইটা সাব ডিভিশন আছে, একটা গ্যামেটোফাইটিক কন্ট্রোল আর একটা হলো স্পোরোফাইটিক কন্ট্রোল। আমরা আজকে 1 ঘন্টা ক্লাস নেব 11:30 পর্যন্ত। গ্যামেটোফাইটিক কন্ট্রোল, হোমোমরফিক সিস্টেমের গ্যামেটোফাইটিক কন্ট্রোল। গ্যামেটোফাইটিক কন্ট্রোল কোনটা? The compatibility reaction of pollen is determined by its own genotypes and not by the genotypes of the plant on which it is produced. যেটা আমি আগেই বলেছি, কিছু কিছু জিনের উপস্থিতির কারণে এই ঘটনাগুলা ঘটে। যেমন এটা একটা বাইসেক্সুয়াল ফ্লাওয়ার, একটা ইমেজ দেখানো আছে। অ্যান্থার পোলেন গ্রেইন তৈরি হচ্ছে, ওভারি যেখানে ফিমেল গ্যামেট গুলা তৈরি হচ্ছে। এখানে কিছু জিনের, একই ধরনের জিন যদি উপস্থিত থাকে পোলেন গ্রেইন এবং ওভারির মধ্যে, তাহলে সেখানে সাকসেসফুল ম্যাটিং হয় না। Determined by the genotype of the pollen grains. ঠিক আছে, এটা নেক্সট আমি একটু দেখাই দিই। এটা হলো গ্যামেটোফাইটিক কন্ট্রোল, দিস ইজ স্পোরোফাইটিক কন্ট্রোল। স্পোরোফাইটিক কন্ট্রোলটা নিয়ন্ত্রণ হয় ওই প্ল্যান্টের জেনোটাইপ দ্বারা, নট গ্যামেটের জেনোটাইপ। গ্যামেটোফাইটিক কন্ট্রোল। পোলেন গ্রেনের জেনোটাইপ। এই ছবিটা একটু ভালো রকম খেয়াল করো তোমরা। এখানে একটা ফ্লাওয়ারের জাস্ট মেল ফিমেল অর্গানটা দেখানো আছে। এখানে ওভারির মধ্যে ফিমেল গ্যামেট তৈরি হবে, S1 S2 জেনোটাইপ। যদি গ্যামেট তৈরি হয় S1 S2 গ্যামেট তৈরি হবে। একই অবস্থা পোলেন গ্রেনের জেনোটাইপ হলো S1 S2। কোনো মতেই S1 S2 পোলেন গ্রেন S1 S2 ফিমেল গ্যামেটের সাথে ফার্টিলাইজ করতে পারবে না, যেহেতু জেনোটাইপ সেম। পোলেন গ্রেনের জেনোটাইপও একই,
ফিমেল গ্যামেটের জেনোটাইপ সেম, মেল গ্যামেটের জেনোটাইপ ফিমেল গ্যামেটের জেনোটাইপ, এই ধরনের ম্যাটিং হলো ফুল ইনকম্পাটিবল ম্যাটিং, সাকসেসফুল ম্যাটিং হবে না, ফুলি ইনকম্পাটিবল। ঠিক আছে, সেকেন্ড ফিগারটা একটু দেখো খেয়াল করে। এখানে পোলেন গ্রেনের জেনোটাইপ S1 S2, বাট ফিমেল গ্যামেটের জেনোটাইপ হলো S1 S3। এখানে পার্শিয়াল ম্যাটিং হবে। এখানে 2 পোলেন গ্রেন বিশিষ্ট যেটা আছে S2 জিন যেখানে আছে, সে পেনিট্রেট করতে পারবে, স্টিগমার উপরে জার্মিনেট করবে, পেনিট্রেট করে ভিতরে আসতে পারবে, এবং S3 জিন যেখানে আছে যে ফিমেল গ্যামেটে, তার সাথে ফার্টিলাইজেশন হবে। এই জন্য এখানে বলা হচ্ছে পার্শিয়াল কম্পাটিবল ম্যাটিং। পোলেন গ্রেনের জেনোটাইপ S1 S2, ফিমেল গ্যামেটের জেনোটাইপ S1 S3, এই ক্ষেত্রে পার্শিয়াল ম্যাটিং হবে। দিস ইজ পার্শিয়াল ম্যাটিং। যদি পোলেন গ্রেনের জেনোটাইপ S1 S2, ফিমেল গ্যামেটের জেনোটাইপ S3 S4 হয়, এখানে S1 S2 জিন নাই, তাহলে সেটা ফুলি কম্পাটিবল ম্যাটিং হবে। এখানে আর সমস্যা নাই, কারণ জেনোটাইপ এখানে ভিন্ন। এই ধরনের এক্সাম্পল হলো টোবাকো, পটাটো, এই ধরনের ক্ষেত্রে, ক্রপের ক্ষেত্রে সেলফ ইনকম্প্যাটিবিলিটি হয়। তাহলে প্রশ্ন হলো, এই যে S1 S2 S3 S4 জিনগুলাকে উল্লেখ করলাম, এলিল গুলাকে, আমরা জানি যে জিনের অল্টারনেটিভ ফর্ম কয়টা থাকে, লেভেল 3 তে পড়ছো। আসো কেউ লাইনে, নাকি সব অ্যাটেন্ড করে বাইরে চলে গেছো? স্যার আসি তো। লাইনে আসো? জি স্যার। জি স্যার, আসি স্যার। এলিল কাকে বলো বলো তো? হোয়াট ইজ এলিল? কথাবার্তা না বললে তো বুঝবো যে সবাই লাইন। জিনের লোকেশন স্যার, অ্যালিল লোকাস। ওইটা তো লোকাস। অল্টারনেটিভ ফর্ম অফ জিন। অল্টারনেটিভ ফর্ম অফ জিন স্যার। জিনের অল্টারনেটিভ ফর্ম কয়টা থাকে সাধারণত? দুইটা থাকে, কিন্তু এখানে একটা জিনকে ইন্ডিকেট করছি আমরা এস দ্বারা। খেয়াল করো, এখানে S1 S2 S3 অনেকগুলা পর্যন্ত যাওয়া যায়। এই ধরনের এলিল গুলোকে কি বলা হয়? মাল্টিপল এলিল। ব্যানানার ক্ষেত্রে আছে একটা জিনের যদি অল্টারনেটিভ ফর্ম মোর দ্যান 2 হয়, মাল্টিপল এলিল। এই যে একটা জিনটাকে এস দ্বারা ইন্ডিকেট করলাম, S1 S2 S3 S4 S5 S6 যাই তৈরি হোক না কেন, এটা সিরিজ অফ এলিল হয়ে যাচ্ছে, এটাই হলো মাল্টিপল এলিল। তো যেখানে প্রথম ফিগারটা দেখালাম পোলেন গ্রেন এবং ফিমেল গ্যামেট, মেল ফিমেল গ্যামেটের সেম জিন অবস্থিত আছে, যার কারণে এটা ম্যাটিং হবে না। একই ধরনের ফিমেল গ্যামেটের জিন মেল গ্যামেটের জিনকে রিসিভ কোনো মতে ঢুকতেই দিবে না ভিতরে। যদি ভিন্ন জিন হয়, তাহলে ভিন্ন অ্যালিল হয়, তাহলে পার্শিয়ালি ঢুকতে পারবে, যার পার্শিয়ালি হবে, এখানে ম্যাটিং হবে। আর যদি টোটালি ডিফারেন্ট অ্যালিল হয়, তাহলে কম্পাটিবল ম্যাটিং হবে। এটাই হলো কি স্পোরোফাইট নাকি গ্যামেটোফাইটিক এর কনসেপ্ট। এটা হলো গ্যামেটোফাইটিক সেলফ ইনকম্প্যাটিবিলিটি বলে। এরপরে আসছে স্পোরোফাইটিক। Sporophytic system কোনটা? Incompatibility reaction is governed by the genotype of the plant on which the pollen is produced and not by the genotype of the pollen. এর আগেরটাতে গ্যামেটোফাইটিকের ক্ষেত্রে যেরকম পোলেনের জেনোটাইপ দ্বারা নির্ধারিত ছিল, এখানে সেটা হবে না, এটা হবে প্ল্যান্টের জেনোটাইপ দ্বারা, যেই প্ল্যান্টের মধ্যে মেল ফিমেল গ্যামেট প্রডিউস হচ্ছে বাইসেক্সুয়াল ফ্লাওয়ারের মধ্যে। এখানে 3টা ফিগার ফলো করো। 1 নম্বর ফিগারের ক্ষেত্রে দেখো একই অবস্থা, S1 S2 পোলেন গ্রেনের জেনোটাইপ বা মেল গ্যামেটের জেনোটাইপ ফিমেল গ্যামেটের জেনোটাইপ S1 S2, কোনো মতেই ম্যাটিং হবে না।
সেকেন্ড ফিগারের ক্ষেত্রে পোলেন গ্রেনের জেনোটাইপ অথবা মেল গ্যামেটের জেনোটাইপ S1S2, ফিমেল গ্যামেটের জেনোটাইপ S1S4। এখানেও কম্প্যাটিবল ম্যাটিং হবে না। 3 নম্বর ফিগারে দেখো S1S2 মেল গ্যামেট, ফিমেল গ্যামেটের জেনোটাইপ S1S3। এই যে S1S2 S3 S4 S5 S6 যাই হোক না কেন, a series of multiple allele of gene S, একটা জিনের অনেকগুলো অ্যালিল তৈরি হয়ে গেছে ডিউ টু কি কারণে হয় এগুলা? কারো আইডিয়া আছে? মাল্টিপল অ্যালিল গুলা কিভাবে তৈরি হয়? মিউটেশনের কারণে, ন্যাচারাল মিউটেশন হচ্ছে। তাহলে এই ধরনের জেনোটাইপ যদি থাকে, এখানে দেখো আমি একটা সিরিজ দিয়ে দিছি S1 S2 S3 S4, এই ধরনের যদি সিরিজ থাকে, মাল্টিপল অ্যালিলিক সিরিজ, তাহলে এখানে ডমিনেন্সি শো করবে কে? ডমিনেন্ট অ্যালিল কোনটা হবে? প্রথম অ্যালিলটা, ফার্স্ট অ্যালিলটা যেটা S1 ডমিনেন্সি শো করবে। এরপরে মিউটেশন হয়ে যে সিরিজ যত পর্যন্ত যাক না কেন সবার উপরে ডমিনেন্সি শো করবে S1। S1 যদি অ্যাবসেন্ট থাকে, নেই মনে করো, তখন S2 ডমিনেন্সি শো করতে পারবে। S1 S2 নেই, অ্যাবসেন্ট, তখন কেবলমাত্র S3 ডমিনেন্সি শো করবে। যতক্ষণ পর্যন্ত S1 উপস্থিত থাকবে ততক্ষণ পর্যন্ত আদার্স কেউ ডমিনেন্সি আর শো করতে পারবে না। এই কারণে এখানে পোলেন গ্রেনের মধ্যে S1 S2 আছে, তার মানে S1 এখানে ডমিনেন্ট, এখানেও S1 ডমিনেন্ট, যার কারণে এখানে অন্যগুলা ডমিনেন্সি শো করতে পারবে না, কম্প্যাটিবল ম্যাটিংও হবে না। S1 S2 এখানে S1 S4 যাই থাকুক না কেন, দুই জায়গাতেই S1 আছে, যার কারণে এখানে 2 4 হবে না, কম্প্যাটিবল ম্যাটিং হবে না। একই অবস্থা 3 এর ক্ষেত্রে, এখানে S1 ডমিনেন্ট, এখানে S3 ডমিনেন্ট, অতএব এখানে আর কেউ কাউকে বাধা দিচ্ছে না। এখানে S1 ডমিনেন্সি শো করতেছে, এটার মধ্যে S1 নাই, S2 ও নাই, যার কারণে এখানে ফুললি কম্প্যাটিবল ম্যাটিং হবে। এটা আর বাধা দিতে পারবে না, কারণ ডমিনেন্সি শো করতেছে S1 S2। বুঝাতে পারছি আমি স্পোরোফাইটিক সেলফ ইনকম্প্যাটিবিলিটি কোনটা? প্ল্যান্টের জেনোটাইপ দ্বারা নির্ধারিত হচ্ছে এখানে ম্যাটিং হবে কি হবে না, সাকসেসফুল ফার্টিলাইজেশন হবে কি হবে না। ওকে, ওই ফিগারটাই এখানে আরেকটা দিলাম আর কি, সেম ফিগার। গ্যামেটোফাইটিক কন্ট্রোল ডান পাশে, বাম পাশে স্পোরোফাইটিক। গ্যামেটোফাইটিক হলো মাঝখানে পার্সিয়াল কম্প্যাটিবল ম্যাটিং হবে, যেহেতু এখানে নিয়ন্ত্রিত হচ্ছে পোলেন গ্রেনের জেনোটাইপ দ্বারা, নট প্ল্যান্টের জেনোটাইপ। আর স্পোরোফাইটের ক্ষেত্রে প্ল্যান্টের জেনোটাইপ দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে, স্পোরের জেনোটাইপ দ্বারা নয়। দিস ইজ গ্যামেটোফাইটিক সেলফ ইনকম্প্যাটিবিলিটি, এটা হলো স্পোরোফাইটিক সেলফ ইনকম্প্যাটিবিলিটি। আমাদের সময় আর 12 মিনিট আছে, 11:30টায় শেষ করব। আরেকটা হলো হেটারোমরফিক সিস্টেম। 1 নম্বরে ছিল হোমোমরফিক সিস্টেম, হেটারোমরফিক সিস্টেম। এই চা দিবে নাকি 1 কাপ? দিলে তাড়াতাড়ি দাও। Heteromorphic system আসো। In this system, flowers of different incompatibility groups are different in morphology. এখানে জেনোটাইপের কারণে, উপস্থিতির কারণে, জিনের উপস্থিতির কারণে ফ্লাওয়ারের মরফোলজিও কিন্তু ডিফার হয়ে যাচ্ছে, আলাদা হয়ে যাচ্ছে। ফার্স্ট ফিগারে দেখো, ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গানটা মেল রিপ্রোডাক্টিভ অর্গানের থেকে লম্বা। দিস ইজ স্টিগমা, স্টাইল এন্ড ওভারি। স্টিগমার মাথাটা চলে গেছে অ্যান্থারের উপরে, আর এখানে অ্যান্থার চলে গেছে স্টিগমার উপরে।
তাদের মরফোলজিক্যাল ডিফারেন্স হয়ে গেছে। এই ধরনের ফুলকে বলা হয় পিন ফ্লাওয়ার, এটা হলো থ্রাম ফ্লাওয়ার বলা হয়। একই স্পিসিসের ভিন্ন ভিন্ন গাছের মধ্যে এই ধরনের ফুল হয় উইদিন দ্য সেম স্পিসিস। এটাকে বলা হয় হেটারোমরফিক সিস্টেম। মরফোলজিক্যাল ডিফারেন্স ডিউ টু জিনের কারণে হয়, ঠিক আছে? In this case, there will be the difference in the morphology of the flower. For example, Primula species, there are two types of these styles flowers, namely pin and thrum. Pin flower এর ক্ষেত্রে ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গানটা উপরে থাকে, স্টিগমা উপরে উঠে যায়। এই আল্লাহ আর থ্রাম ফ্লাওয়ারে কি হয়, ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গানটা নিচে থাকে, মেল রিপ্রোডাক্টিভ অর্গান উপরে থাকে, অ্যান্থার। দি স্টাইলে বলা হয় মরফোলজিক্যাল ডিফারেন্স। পিন ফ্লাওয়ার যেটা বললাম হ্যাভ লং স্টাইলস এন্ড শর্ট স্টেমেন্স, থ্রাম ফ্লাওয়ার্স হ্যাভ শর্ট স্টাইলস এন্ড লং স্টেমেন্স। এই ধরনের সিচুয়েশনটাকে অবস্থাকে বলা হয় ডি স্টাইলি, যার কারণে একই ফুলের মধ্যে ম্যাটিং হয় না, পলিনেশন হয় না, ফার্টিলাইজেশন হয় না, কম্পাটিবল ম্যাটিং হয় না। Pin and thrum flowers are produced on different plants. The only compatible mating হয় কাদের মধ্যে, পিনের সাথে থ্রাম এবং থ্রামের সাথে পিন, ঠিক আছে? পিন ফ্লাওয়ার যেখানে ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গানটা অর্থাৎ স্টিগমাটা উপরে থাকে এবং সেখানে এক কম্পাটিবিলিটি যেটা নিয়ন্ত্রণ করে যে জিনটা, সেটাকে এস দ্বারা ইন্ডিকেট করা হয়। এই ক্ষেত্রে হোমোজাইগাস রিসিসিভ কন্ডিশনে থাকে এবং যতগুলা হয় তোমার মেল ফিমেল গ্যামেট তৈরি হয়, এরা কেউ কাউকে রিসিভ করে না। থ্রাম ফ্লাওয়ার সেখানে ডমিনেন্স অ্যালিল থাকে, আইদার হোমোজাইগাস হোক অথবা হেটারোজাইগাস হোক। মেল ফিমেল গ্যামেট গুলা সব ডমিনেন্সই শো করে, ডমিনেন্স জিন উপস্থিত থাকার কারণে, যার কারণে এদের মধ্যে আর ম্যাটিং হয় না, সাকসেসফুল ম্যাটিং হয় না। তখন ম্যাটিং কাদের মধ্যে হয়, পিনের সাথে থ্রাম, থ্রামের সাথে পিন, পিনের সাথে জেনোটাইপ, হোমোজাইগাস রিসিসিভ। ফুললি ইনকম্পাটিবল ম্যাটিং, কম্পাটিবল ম্যাটিং হচ্ছে না, কার সাথে হয়, পিনের সাথে থ্রাম, কম্পাটিবল ম্যাটিং হবে, অথবা থ্রামের সাথে পিন, যাই হোক না কেন কম্পাটিবল ম্যাটিং হবে। থ্রামের সাথে থ্রাম, ফুললি ইনকম্পাটিবল ম্যাটিং। এ ধরনের এক্সাম্পল হলো সুইট পটাটো, বাকহুইট, এই ধরনের ক্রপের ক্ষেত্রে এই ইনকম্পাটিবিলিটি রিঅ্যাকশনটা দেখা যায়। Okay. লং স্টাইল ফ্লাওয়ার, শর্ট স্টাইল ফ্লাওয়ার, একই ফুলের মধ্যে মেল ফিমেল দুইটা অর্গানই আছে, একই সময় ম্যাচিউর হচ্ছে, বাট সেলফিং হবে না। পোলেন গ্রেইন এক ফুল থেকে আরেক ফুলে যাবে, সেটা বিভিন্ন ক্যারিয়ারের মাধ্যমে, বাহকের মাধ্যমে যাচ্ছে, পোকামাকড়, ফুলের মাধ্যমে, যেভাবে হোক, বাতাসের মাধ্যমে, পাখির মাধ্যমে যাচ্ছে। উইদিন সেম ফ্লাওয়ার তাদের মধ্যে pollination, fertilization restricted. বোঝা গেছে? আমরা আজকে শেষ করে দিতে চাচ্ছি মনে হয়। এখন একটু ফ্লোর ওপেন করে দাও হোস্ট, কারো কোনো প্রশ্ন থাকলে। আমার হাতে এখনো 5 মিনিট সময় আছে।
স্যার ওরা আনমিউট করে নিজে নিজেই কথা বলতে পারবে স্যার। ও ওরাই পারবে নাকি? জি স্যার। কারো তুমি কোথায় আছো, অফিসে না বাসায়? বাসায় স্যার আমি। ও, বৃষ্টি হচ্ছে নাকি ক্যাম্পাসে? ক্যাম্পাসে স্যার বৃষ্টি ছিল সকাল থেকে, এখন একটু কম স্যার। ও, সকাল থেকে অনেক স্টুডেন্টরা, ও আচ্ছা, স্টুডেন্টরা কেউ কোনো কোশ্চেন থাকলে বলো। বলো আবু নাসির জুবাইর। শুনতে পাচ্ছি না কেন? স্যার শুনতে পাচ্ছেন স্যার? তোমাকে তো শুনতে পাচ্ছি, একজন ছাত্র হাত তুললো, কিছু বলবে মনে হয়। স্যার হাত তুললে ওকে কথা বলতে হবে স্যার। কথা না বললে আপনি কেমন করে হ্যাঁ, সে তো কথা বলতেছে না। স্টুডেন্টদের মোবাইলে চার্জ থাকে না, অনেকে গত ক্লাসে কমপ্লেন করছে, যার কারণে আমি আজকে 1 ঘন্টার মধ্যে শেষ করে দিলাম, না হলে তো আরো কন্টিনিউ করা যেত। জি স্যার। আর বাইরে যদি কারেন্ট না থাকে, নেটওয়ার্ক বিদ্যুৎ থাকবে না। শুনতে পাচ্ছি না কাউকেই আমি। আর কেউ কথা বলে না ভাই, মনে হচ্ছে কারো প্রশ্ন নেই, এই জন্য কথা বলে না। ঠিক আছে, প্রশ্ন না থাকলে তাহলে শেষ করে দিচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ। তুরিন আজকে অ্যাটেন্ডেন্স মানে 183 নাকি? জি স্যার। সবার নাম আছে ওখানে, নাম আইডি সহ? নাম আইডি সহ স্যার অটোমেটিক আসবে স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, ইনশাআল্লাহ দেখা হবে আগামী সপ্তাহে এই দিনে এই সময় আবার। স্যার আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকো। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।